তো আমাদের পরম মিত্র প্রতিবেশী বাংলাদেশের আজ এমন অবস্থা হয়েছে যে ওদের এক ঠ্যাং ধরে ভারত টান দিচ্ছে, তো অন্য ঠ্যাং ধরে আমেরিকা টান দিচ্ছে। আর এই দুই দেশের টানাটানি চক্করে বেচারাদের একেবারে নাজেহাল অবস্থা। ফলে এই অবস্থা থেকে বাঁচতে আমাদের প্রতিবেশী কি করছে, তাদের আরেক আব্বুজান চীনের কাছে ছুটে যায় যে আর কেউ না হোক, চীন তো অন্তত আমাদের বাঁচাবে। কিন্তু সেগুড়ে বালি, যেভাবে আমেরিকা আর ভারতের মধ্যে এখন বাংলাদেশকে নিয়ে একটা গোপন চুক্তি বা সমঝোতা যাই বলুন না কেন সেটা হচ্ছে, তা আবার বাংলাদেশের মাটিতে বসে, তাতে কিন্তু চীন কেন, চীনের বাবাও বাংলাদেশিদের বাঁচাতে পারবে না। ফলে এমন পরিস্থিতিতে বেগতিক দেখে বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারেক রহমান তো এখন খোদ ভারতের রাষ্ট্রদূত এই দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করছে, যাতে কোনোভাবে ভারতে এসে প্রাইম মিনিস্টার মোদির সাথে একটা সমঝোতা করা যায়। ওদিকে আবার এর মাঝে বাংলাদেশের আরেক নেতাও ভারতীয় রাষ্ট্রদূতের রীতিমতো হাতে পায়ে ধরতে শুরু করে দিয়েছে। কেন? কারণটা হলো, যেমনটা গত ভিডিওতে বলেছিলাম, আমাদের প্রতিবেশীরা এমন একটা বাঁশ খেয়েছে আমেরিকা থেকে যে ওরা তো এখন চোখে সর্ষের ফুল দেখছে। কারণ রিপোর্ট অনুযায়ী আমেরিকার সাথে বাংলাদেশের একটা চুক্তি হয়েছিল যে বাংলাদেশের সরকার মেজরিটি গ্যাস এখন আমেরিকা থেকে কিনবে বেশি দাম দিয়ে। আর এই চুক্তির পরেই কি হয়, হঠাৎ দেখা যায় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাসমান গ্যাস টার্মিনালে আগুন লেগে গেছে। কিভাবে আগুন লাগে, কেন আগুন লাগে, তার প্রপার এক্সপ্লেনেশন এখনও আসেনি। অন্যদিকে এই একই সময় দেশের বিভিন্ন গ্যাস ফিল্ড থেকেও গ্যাসের উৎপাদন কমতে শুরু করে দেয়। ফলে স্বাভাবিকভাবে এই দুটো বিষয় কাকতালীয় তো হতে পারে না, কারণ এর ফলে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে ভয়াবহ এনার্জি ক্রাইসিস তৈরি হয়েছে। আর এর থেকে বাঁচতে বাংলাদেশের সরকার ভারতের হাতে পায়ে ধরছে, যাতে ভারত বাংলাদেশকে পাইপলাইন দিয়ে বেশি বেশি করে ডিজেল পাঠায়। কারণ যদি ভারত এই ডিজেল না পাঠায় তাহলে কিন্তু বাংলাদেশের সরকারকে বাধ্যতামূলক আমেরিকা থেকে 5 গুণ বেশি দামে ওদের থেকেই গ্যাস কিনতে হবে চুক্তি অনুযায়ী। ওরা তো অন্য জায়গায় যেতে পারবে না, তাহলে আমেরিকা ছাড়বে না। ফলে কথা আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এখানেও তাই হয়েছে। এখন বাংলাদেশ 50,000 মেট্রিক টন ডিজেল চাইছে, তাও আবার ভারতীয় পাইপলাইন দিয়ে। হ্যাঁ, সেই অয়েল পাইপলাইন যেটাকে তো বাংলাদেশিরা হুমকি দিচ্ছিল যে আমরা ধ্বংস করে দেবো। এটা নাকি ভারতের বাংলাদেশের ওপর আধিপত্য তৈরির একটা কৌশল, আরও অনেক কিছু বলেছিল। কিন্তু এখন সেই পাইপলাইন দিয়ে ওরা তেল নিচ্ছে যাতে দেশ বাঁচাতে পারে। আর শুধু তেল নয়, এখন তো বাংলাদেশিদের একটু বেশি লঙ্কাও লাগছে, তাই দেশে এরও এতটাই কমতি হয়েছে যে তার জন্য সেই ভারতই ভরসা। কিন্তু আসল টুইস্ট এটা নয় যে বাংলাদেশ ভারতের কাছে তেল, গ্যাস বা বাকি পণ্য চাইছে, এ তো নর্মাল ব্যাপার, এ তো হতেই থাকে। টুইস্ট হলো, কিছুদিন আগেই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সরকারকেই সাইডলাইন করে আমেরিকা আর ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর মধ্যে একটা গোপন বৈঠক হয়। আর তারপর এমন কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে সেটা নাকি দিল্লি আর ওয়াশিংটনের মধ্যে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর এটা শুধু আমি বলছি না, বাংলাদেশের বেশ কিছু ইউটিউব চ্যানেলেও এই ধরনের কথা হচ্ছে। এখন কি আশ্চর্যের বিষয় একবার ভাবুন তো, এটা টু বি অনেস্ট যে কোনো দেশের অখণ্ডতার জন্য বিরাট বড় হুমকি যে ওই দেশে কি হবে তা অন্য দুটো দেশ সিদ্ধান্ত নিচ্ছে, তাও ওই দেশের মাটিতে বসে। কিন্তু আমাদের এই সুপার পাওয়ার প্রতিবেশী বাংলাদেশের সরকার তো এখন এতটাই অসহায় হয়ে পড়েছে যে ওরা এখানে না ভারত আর না আমেরিকাকে ঠেকানোর মতন কোনো পজিশনে আছে। যদিও এমন নয় যে বাংলাদেশের সরকার এখানে চেষ্টাই করেনি, বাংলাদেশের সরকার আমেরিকাকে ঠেকানোর চেষ্টা করেছিল। আর এর জন্য মার্কিন স্পেশাল এনভয় সার্জিও গোরের সাথে বাংলাদেশের বিদেশমন্ত্রী এই খলিলুর রহমান বৈঠকও করে। তবে মনে হচ্ছে না যে আমেরিকা বাংলাদেশের কোনো কথা শুনতে রাজি হয়েছে। উল্টে যে ধরনের রিপোর্ট আসছে তাতে বলা হচ্ছে যে আমেরিকা তো এখন বাংলাদেশের ওপর আরও ক্ষেপে গেছে, যার দরুন বাংলাদেশের সরকার এই মার্কিন ডিপ্লোম্যাট সার্জিও গোরের জন্য মিটিংয়ের পর একটা ডিনারের ব্যবস্থা করেছিল, যেটা নর্মালি হয়। কিন্তু
উনি সেখানে যেতে পর্যন্ত রাজি হয়নি। তার জায়গায় উনি যান কোথায়? উনি ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সাথে গোপন বৈঠক করতে চলে যান। আর বন্ধুরা, এই গোপন মিটিং শেষ হতে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। সেটা কি? তো যদি আপনাদের মনে থাকে, এই কথাটা তো আমি মনে হয় কয়েকশো বার বলেছি যে 5ই আগস্ট এই দিনটা একটা ঐতিহাসিক দিন এবং আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর এটা ওয়ান অফ দ্য ফেভারিট দিন। সমস্ত বড় অ্যাকশন, তা রাম মন্দির, 370 ধারা হাঁটানো বা আরবদের সাথে ডির্যাডিক্যালাইজেশনের মিটিং হোক, এমনকি হাসিনাকে বাংলাদেশ থেকে সরিয়ে আনা, সব হয়েছিল এই দিনে। আর এবছরেও এক্স্যাক্টলি সেই দিনে 3টে বড় ধামাকা হয়, যার মধ্যে 2টো ছিল বাংলাদেশকে নিয়ে। যার দরুন ওই দিন দিল্লিতে ভারত সরকার পারমিশন দেয় হাসিনাকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কনফারেন্সের জন্য, এবং সেম দিনে ওদিকে আবার মোহাম্মদ ইউনিসেরও পোল খোলা হয়, যেটার সরাসরি বর্তমান বাংলাদেশের সরকারকে ভয়াবহ চাপে ফেলে দিয়েছে। এবং আমি বলবো যে এটাতে অবাক হওয়ার কিছু নেই। আমি আগে বারবার বলেছিলাম, যদি তারেক রহমান ভারতকে দেওয়া কথা না রাখে এবং বাংলাদেশের ডির্যাডিক্যালাইজেশন ও অবৈধ বাংলাদেশিদের ফেরাতে বড় সিদ্ধান্ত না নেয়, তাহলে কিন্তু ওনার কপালে দুঃখ আছে। কারণ ওদের ভুল ধারণা আছে যে বাংলাদেশে যা সব কিছু ঘটেছে গত 3-4 বছরে, সেটা বাংলাদেশিদের ইচ্ছাই হয়েছে। না, এই সমস্ত বাংলাদেশিদের ইচ্ছাই হয়নি, বরং বেসিক্যালি এটা ভারত আর আমেরিকার মধ্যে একটা পলিটিক্যাল লড়াই ছিল। ফলে স্বাভাবিকভাবে যদি বাংলাদেশের ক্রাইসিস ভারত আমেরিকার পলিটিক্যাল লড়াইয়ের কারণে হয়ে থাকে, তাহলে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে দিন শেষে দুই দেশের মধ্যে যা সমঝোতা হবে সেই অনুযায়ী কিন্তু আগামী দিনেও বাংলাদেশের ভবিষ্যৎ লেখা হবে। আর এক্স্যাক্টলি সেটাই এখন হচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানব এই মুহূর্তে এক্স্যাক্টলি ভারত আর আমেরিকা বাংলাদেশের মাটিতে কি গোপন চুক্তি করেছে, আর কেন আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সরকারকে উপেক্ষা করে ভারতীয় রাষ্ট্রদূত এই দীনেশ ত্রিবেদীর সাথে গোপন বৈঠক করে। এখানে কি কিছু বড় অ্যাকশান আসতে চলেছে? আর তার সাথে প্রাইম মিনিস্টারের সিক্রেট ডেট এই 5ই আগস্ট দিল্লিতে কী এমন হলো যাকে নিয়ে বাংলাদেশের গোটা সরকারের ভিত নড়ে যাচ্ছে? ভারত আর আমেরিকার মধ্যে কি তাহলে ফাইনাল বাংলাদেশকে নিয়ে কোনো ভাগবাটোয়ারা হয়ে গেছে? আর এই সব কিছু চক্করে বর্তমান বিএনপি সরকার বলির পাঠা হবে না তো? আর এতে আমাদের মানে ভারতের কি ফায়দা হবে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এখানে বাংলাদেশে এক্স্যাক্টলি কি হচ্ছে সেটা যদি এক কথায় জবাব দিই, তাহলে উত্তরটা হবে আমেরিকা এই রিজিয়ন ইনক্লুডিং বাংলাদেশ থেকে ক্ষমতা ভারতের কাছে হস্তান্তর করে সরে যাওয়ার জন্য ফাইনালি নেগোসিয়েশন চালাচ্ছে, যেরকম ওরা আফগানিস্তানে করেছিল 2019। কিন্তু কীভাবে? এই সমস্ত কিছু শুরু হয় গত বছর আগস্ট মাস, এগেন সেই আগস্ট মাস। যাই হোক, তো ওই সময় আমেরিকার ট্রাম্প প্রশাসন একটা বড় সিদ্ধান্ত নেয়। ওরা কি করে? ওরা এই ব্যক্তি যার নাম সার্জিও গর, তাকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে এখানে নিযুক্ত করে। এখন ইন্টারেস্টিং ব্যাপার এটা নয় যে ওনাকে ভারতের রাষ্ট্রদূত করা হয়, বরং ইন্টারেস্টিং ব্যাপার হলো উনি ভারতের রাষ্ট্রদূত হওয়ার সাথে আরও একটা কাজ করবে, আর তা হলো দক্ষিণ এবং মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে কাজ করবে। অর্থাৎ ভারতে থাকা আমেরিকান অ্যাম্বাসেডার এখন বাংলাদেশ, পাকিস্তান এবং পুরো অখণ্ড ভারতের যে বেল্ট তার ডিপ্লোম্যাটিক সিচুয়েশান দেখবে। এটা একটু আশ্চর্যের লাগছে না? যদি না লাগে তাহলে এরপর যা যা ঘটে তা শুনে অবশ্যই লাগবে। রিসেন্টলি আমেরিকার মিডিয়ার রিপোর্ট অনুযায়ী মার্কিন সরকার এখন পাকিস্তান, ইন্দোনেশিয়া আর বাংলাদেশ সহ এই রিজিয়নের একাধিক দেশ নিজেদের অতিরিক্ত কনসুলেটগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মানে সহজ ভাষায় বললে এর মানে দাঁড়াচ্ছে যে ওরা ধীরে ধীরে পাকিস্তান, বাংলাদেশ সহ এই রিজিয়নের সেই সমস্ত দেশ যেগুলো ভারতীয় ইনফ্লুয়েন্সে আসবে সেখানে নিজেদের ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স কমাচ্ছে, এবং তার জায়গায় পুরো দায়িত্ব এখন ভারতে থাকা মার্কিন অ্যাম্বাসেডার দেখে নেবে। মানে পুরো রিজনের কন্ট্রোল ভারতে থাকা আমেরিকান অ্যাম্বাসি থেকেই হবে। আর বন্ধুরা, টুইস্ট এখানেই শেষ না, আরও কিছু রিপোর্ট এসেছে যেখানে বলা হচ্ছে এই মুহূর্তে মার্কিন সরকার গোটা বিশ্বে প্রায় অর্ধেক জায়গায়
হয় নিজেদের কোনো অ্যাম্বাসেডার নিযুক্তই করেনি, অথবা বিভিন্ন দেশে অতিরিক্ত আমেরিকান যে সমস্ত কনসুলেট থাকে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে ওরা কিন্তু ওই দেশটার ভেতরে ইনফ্লুয়েন্স তৈরি করে বা ইন্টারফেয়ার করে, সেই সমস্ত কনসুলেটকে বন্ধ করে দিচ্ছে। কারণ কি? কারণ হলো আমেরিকা খরচ বাঁচাতে চাইছে। আমেরিকার পক্ষে এত বিলিয়ন্স অফ ডলার এই সমস্ত কনসুলেটে খরচ করা সম্ভব নয়। আর এর জন্য আমেরিকান মিডিয়া একটা ডেটাও দিয়েছে। রিপোর্ট বলছে যে আমেরিকার এই মুহূর্তে 195টা দেশে অ্যাম্বাসেডার দরকার, কিন্তু তার মধ্যে 107টা দেশে কোনো অ্যাম্বাসেডার অ্যাপয়েন্টও করেনি। এমনকি এরপরেও জাপান, জার্মানির মতন যে সমস্ত বড় বড় দেশ, সেখানে পর্যন্ত আমেরিকা তাদের এই সমস্ত কনসুলেটকে বন্ধ করে দিচ্ছে। কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে কেন? এতে সরাসরি আমেরিকা দুর্বল হয়ে পড়বে না? উপরন্তু যদি এই সমস্ত কনসুলেট না থাকে, তাহলে আমেরিকা এই সমস্ত রিজনে ইনফ্লুয়েন্স করবে কিভাবে? একটু মনে করেন আমি কি বলেছিলাম পুরনো ভিডিওগুলোতে, যে বর্তমানে গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে, যেখানে ইউনিপোলার থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার তৈরি হবে, এবং এক্ষেত্রে 3 থেকে 4টে বড় পাওয়ার থাকবে গোটা বিশ্ব, নাকি আমেরিকা একা রাজত্ব করবে। এবং এই প্রতিটা শক্তির বা দেশের নিজস্ব রিজিয়ন হবে, এবং সেখান থেকে আমেরিকাকে আর বাকি শক্তিকে সরে যেতেই হবে। আর ওই রিজনে যে নতুন সুপার পাওয়ার হবে, তার মাধ্যমেই কিন্তু গোটা রিজনের সাথে ডিল করবে অন্যান্য বড় দেশ বা সুপার পাওয়ার দেশগুলো। উদাহরণ হিসেবে ভারত, চায়না, আমেরিকা, রাশিয়া, এরা সকলেই বড় দেশ, এবং এদের প্রত্যেকে নিজস্ব জোন থাকবে। যেমন আমাদের ক্ষেত্রে, মানে ভারতের ক্ষেত্রে অখণ্ড ভারতের বেল্ট, যাকে সাউথ এশিয়ার মধ্য এশিয়ার রিজিয়ন বলা হয়। তো এখানে সিদ্ধান্ত ভারত নেবে, ডমিনেট ভারত করবে। আর এর জন্য জরুরি হলো আমেরিকাকে এখান থেকে সরানো। আর খেয়াল করেন, এক্স্যাক্টলি সেটাই চলছে। আমেরিকা এই রিজিয়নের ডিপ্লোম্যাটিক দায়িত্ব দিল কাকে? ভারতে থাকা ওদের অ্যাম্বাসেডারকে। কারণ ভারত সেন্টার হবে, তো রিজিয়নের বাকি দেশের সাথে কিভাবে ডিল হবে তা ভারতের সাথে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে দিল্লি থেকে। এবং তারপর ধীরে ধীরে পাকিস্তানের পেশোয়ার, ওদিকে ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশে একটা একটা করে কনসুলেটকে বন্ধ করে আমেরিকা বেসিক্যালি নিজেদের ইনফ্লুয়েন্সকে কমাচ্ছে। আর এটা রাতারাতি হবে না, ধীরে ধীরে হবে। মানে এদিকে ভারতের সাথে কিছু কিছু নেগোসিয়েশন চলবে, আর তার পরিপ্রেক্ষিতে ওদিকে ধীরে ধীরে আমাদের আশেপাশের দেশে এক একটা মার্কিন কনসুলেট বন্ধ হবে। ফলে স্বাভাবিকভাবে এখানে কিছু না কিছু চুক্তি হয়েছে বা হচ্ছে ভারত আর আমেরিকার মধ্যে, যাতে আমেরিকা সরলে ভারত ক্ষমতা পাবে। কিন্তু তার বিনিময়ে ডেফিনেটলি আমেরিকা স্পেশালি এই ডিপ স্টেটকেও কিছু তো দিতে হবে। কোনো ডিল হতে পারে, বা এই সমস্ত দেশের কোনো ট্রেড ডিলকে অ্যাপ্রুভ করা হবে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখা হয়, তাহলে কিন্তু বাংলাদেশ এখন বাধ্য হয়ে গেছে আমেরিকা থেকে বেশি দাম দিয়ে ওদের অয়েল আর গ্যাস কিনতে। এমনকি বাংলাদেশ তো বেশি বেশি করে আমেরিকা থেকে তাদের কৃষিজাত পণ্যও কিনবে। এতে আমেরিকা প্রফিট পাবে, বা আমেরিকান কোম্পানিগুলো প্রফিট পাবে। আর এতে কিন্তু ভারত কোনো রকম বাধা দেয়নি, এবং সেই রকমই বিভিন্ন ডিল হয়তো বাকি দেশেও হয়েছে। এখন সেই সমস্ত কী তা তো এখন জানা যাবে না। যাই হোক, এক্স্যাক্টলি সেম গেম এখন বাংলাদেশে ওপেনলি শুরু হয়ে গেছে। ভারতের সাথে নেগোসিয়েশন চালাতে বাংলাদেশে কিন্তু এই পুরো ক্রাইসিস শুরু হয়, কারণ এটা কনফার্ম ছিল যে আমেরিকাকে এখান থেকে সরতেই হবে। কারণ ডলার কষ্ট করে আর হয়তো ম্যাক্সিমাম 4 বছর চলতে পারে, তারপর কি হবে? তাই বেস্ট হলো আগে ভাগেই এখান থেকে সরে যাওয়া। কিন্তু যাওয়ার আগে বিনিময় আমেরিকা বা ডিপ স্টেটের কিছু তো চায়। তো ডেফিনেটলি এই নেগোসিয়েশনের জন্য হাসিনা এখানে বলির পাঠা। আর এতে কিন্তু ভারতের দোষ নেই, এটা হাসিনার নিজের কারণেই হয়েছে। কারণ হাসিনা এখানে ডবল গেম খেলতে চেয়েছিল। ভারত হাসিনাকে যা বলেছিল, হাসিনা তা না করে উল্টে কী করে, ভারতকেই ব্ল্যাকমেলিং করতে চেয়েছিল চীনের মাধ্যমে। ব্যাস, ভারত হাত টেনে নেয় আর পুরো গেম খতম হয়ে যায়। যাই হোক, এখন প্রশ্ন হলো যে তাহলে এরপর দুই দেশের মানে ভারত আর আমেরিকার কী প্ল্যান রয়েছে? আমার ধারণা আমেরিকার বেশি দিন বাংলাদেশে কন্ট্রোল রাখতে পারবে না বা চাইছে না। তাই ওরা তড়িঘড়ি ভারতের সাথে কিছু একটা ডিল করে এখান থেকে সরে পড়তে চাইছে।
কারণ দিল্লিতে সরকার ভাঙার একটা চেষ্টা চলেছিল, আপনারা জানেন ককরোচদের মাধ্যমে কীরকম আন্দোলন করানো হয়, কিন্তু তাও ফেল হয়ে গেছে। মণিপুরের দাঙ্গাতেও খুব একটা সফলতা পায়নি। তো আমেরিকার কাছে খুব বেশি সময় নেই, আর তার জন্য সম্ভবত গত কিছুদিনে কোনো আলোচনা হয়েছে ভারত আর আমেরিকার মধ্যে। কারণ আমেরিকা বুঝে গেছে যে এই সরকারকে হাঁটানো যাবে না, তাই এই সরকারের সাথেই কিছু না কিছু ডিল তো করতে হবে। তাই এর আওতায় গত মাস আমেরিকার এই ভারতীয় অ্যাম্বাসেডার সার্জিও গোর বাংলাদেশের সফর করে। আর এটা খুবই ইন্টারেস্টিং, কারণ এক দেশে থাকা অ্যাম্বাসেডার ওই দেশের প্রতিবেশী দেশ নর্মালি ভিজিট করেন, কিন্তু এখানে সেটা হলো। আর এটার মূল কারণ যেমনটা বললাম, সার্জিও গোর পুরো রিজিয়নের দায়িত্বে আছে, কারণ ফাইনাল নেগোসিয়েশন দিল্লির সাথে হবে নাকি ঢাকার সাথে। তাই ভারতে থাকা মার্কিন অ্যাম্বাসেডারই এই পুরো রিজিয়নের অ্যাকচুয়াল কন্ট্রোল রাখছে। আর সেই মতন উনি বাংলাদেশে নেমে ওদের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সাথে একটা বৈঠক করে। এখন এই বৈঠকে সম্ভবত আমেরিকা যা ডিমান্ড রাখার সেগুলো রেখেছে, যা বাংলাদেশের পক্ষে হয়তো মানা দুষ্কর হয়ে পড়েছে। কারণ এই মিটিং যে ভালো হয়নি এবং আমেরিকা বাংলাদেশের ওপর খুব একটা খুশি নয়, তার জবাব তখন পাওয়া যায় যখন রিপোর্ট আসে যে এই মিটিংয়ের পর পদ্মায় একটা ডিনারের আয়োজন করা হয়েছিল এই সার্জিও গোরের জন্য, কিন্তু মার্কিন অ্যাম্বাসেডার তাতে যোগ না দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়, যেটা কোনোভাবেই স্বাভাবিক নয়। কারণ বাংলাদেশের ইতিহাসে প্রথম এমন ঘটনা ঘটল যখন কোনো বিদেশি এনভয় এইভাবে ওদের দেশকে অপমান করে চলে যায়। আর তারপর খলিলুর রহমান মানে ওদের বিদেশমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করে, যেখানে ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছিল উনি চরম দুশ্চিন্তায় আছে। এবং ওনাকে মিডিয়া যে বিষয়ে প্রশ্ন করে তাতেই বলে যে না, এটাকে নিয়ে আমেরিকার সাথে কথা হয়নি। মানে আমেরিকার সাথে না ভারতকে নিয়ে কথা হয়েছে, না আওয়ামী লীগকে নিয়ে কথা হয়েছে, না চীনকে নিয়ে কথা হয়েছে। তাহলে 2 ঘন্টা ধরে ওরা কী করছিল? মশা তাড়াচ্ছিল। আর কেনই বা সার্জিও গোর রেগে বেরিয়ে গেল ওখান থেকে বিনা ডিনার করে? এর জবাব কিন্তু বাংলাদেশের সরকার বা ওদের মিডিয়ার কাছে নেই। কিন্তু রহস্য আরও বেশি দানা বাঁধে এরপর যা হয় তার থেকে। সার্জিও গোর খলিলুর রহমানের সাথে মিটিং করে রাতেই বেরিয়ে যায়, আর তারপর উনি বৈঠকে বসে ভারতীয় অ্যাম্বাসেডার দীনেশ ত্রিবেদীর সাথে। আর এখানে এই বৈঠক একেবারেই অস্বাভাবিক। এরকমটা হয় না যে বাংলাদেশে গিয়ে আমেরিকান ডেলিগেশন ভারতের সাথে মিটিং করছে। মানে ব্যাপারটা অনেকটা এইরকম হলো না যে আমেরিকার ডেলিগেশন মনে করেন ভারতে এসেছে ভারত সফরে, আর এখানে মিটিং করছে কার সাথে? চীনের অ্যাম্বাসেডারের সাথে। ফলে এটা বললে খুব একটা ভুল হবে না যে এই ঘটনাটা বাংলাদেশের জন্য একটা সিগন্যাল ছিল। এবং দীনেশ ত্রিবেদী আর সার্জিও গোরের মিটিংয়ের শেষে ভারতীয় রাষ্ট্রদূত সাফ জানিয়ে দিয়েছে, আমরা ভারত, বাংলাদেশ আর আমেরিকা ত্রিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছি বাংলাদেশের জনগণের স্বার্থে। কী আশ্চর্যের বিষয়, ত্রিপাক্ষিক আলোচনা হলো, অথচ যে দেশে যাকে নিয়ে আলোচনা হলো সেই দেশেরই কোনো রিপ্রেজেন্টেটিভ নেই। এটা কীরকম ত্রিপাক্ষিক মিটিং হলো? আপনারা কোনো দিন এই ধরনের কিছু শুনেছেন যে ভারতে মনে করেন আমেরিকা বা চীনের মিটিং হচ্ছে ভারত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য, আর তাতে ভারতই নেই? ভারতকে বাদ দিয়ে আমেরিকা, চীন এই দুটো দেশ সিদ্ধান্ত নিচ্ছে আমাদের বিষয়। এটা কোনোদিন সম্ভব? কোনোদিনই নয়। তার মানে আমার কথাটা এখানে ঠিক যে এই মুহূর্তে ভারত আর আমেরিকার নেগোসিয়েশন ফাইনাল পর্যায়ে চলছে বাংলাদেশের ভবিষ্যৎ। আর এটা কতটা ঠিক তার আইডিয়া এর থেকেও পেয়ে যাবে। যখন ভারত আর আমেরিকার রাষ্ট্রদূতের এই মিটিংটা হচ্ছিল, ঠিক সেই সময় বাংলাদেশের বিদেশমন্ত্রী তড়িঘড়ি চীনের অ্যাম্বাসেডারের সাথে দেখা করতে ছুটে যায়। আর তারপর চীনের অ্যাম্বাসি থেকে টুইট করে যে আমরা 2 দেশের মধ্যে আলোচনা করেছি এবং মিউচুয়াল কনসার্ন মানে একটা উদ্বেগকে নিয়ে আলোচনা করা হয়েছে। উদ্বেগকে নিয়ে কী উদ্বেগ সেটা কিন্তু এখানে বলেন। তো ধরে নেওয়া যেতেই পারে এটা ভারত আর আমেরিকার মিটিংকে উদ্দেশ্য করেই বলা হয়েছে, কারণ চীন এখনও চাইছে বাংলাদেশে ওরাও যেন কিছু একটা স্টেক পায়, এবং যখন আমেরিকা সরে যাবে পুরো বাংলাদেশটা যেন ভারতের হাতে চলে না যায়। কারণ বাংলাদেশের পজিশনটা দেখবেন, বাংলাদেশের ডিরেক্টলি কিন্তু একটা রাস্তা আছে বঙ্গোপসাগরে ডমিনেট করার জন্য। তো সম্ভবত এই কারণে খলিলুর চীনের সাথে মিটিং করে, কিন্তু মনে হয় না যে চীনও এখানে বাংলাদেশকে বাঁচাতে পারবে। আর এটা আমি হাওয়াই বলছি। সার্জিও গোর বাংলাদেশ থেকে ফিরতে ওদিকে ভারতে আশ্চর্যজনক ঘটনা ঘটে। 5ই আগস্ট, যেটা আমি বারবার বললাম যে স্পেশাল ডে, কিছু একটা হবেই প্রতি বছর।
আর সেটা সত্যি হয়েছে। ওই দিনেই ভারত সরকার শেখ হাসিনাকে একটা এত বড় অনুষ্ঠান করার অনুমতি দেয়, যেখান থেকে ঘোষণা হয় যে উনি ডিসেম্বরে দেশে ফিরবেন। তো খুব সম্ভবত এটা কিন্তু বিএনপি আর তারেক রহমানকে সিগন্যাল ছিল যে যদি ওরা ডিল অনুযায়ী কাজ না করে তাহলে এগেন আমাদের হাসিনাকে ময়দানে নামাতে হবে। আর ভারত আমেরিকা হয়তো এটাকে নিয়ে কিছু একটা সমঝোতা করেছে, তারপরই হাসিনাকে এইভাবে প্ল্যাটফর্ম দেওয়া হয় বাংলাদেশে আসার ঘোষণা করার জন্য। আর খুব সম্ভবত এই ওষুধটাতে একটু কাজও হয়েছে, কারণ এখন কিছু রিপোর্ট আসছে যেখানে বাংলাদেশের মিডিয়ায় রিপোর্ট করেছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারেক রহমান তড়িঘড়ি আগামী 10 তারিখে ভারতের রাষ্ট্রদূতের সাথে বিশেষ মিটিং করবে এবং বাংলাদেশ চাইছে ভারতের আমন্ত্রণ অনুযায়ী ভারতের এই ব্রিক্স সামিটে তারেক রহমানও উপস্থিত থাকবে, মানে ভারতের সফর করবে। আর এটা জরুরিও, কারণ স্বাভাবিকভাবে এই মুহূর্তে প্রাইম মিনিস্টার মোদি আর বাংলাদেশের প্রধানমন্ত্রী সামনাসামনি কথা বলাটা জরুরি। আর তারেক রহমানের মাথায় তো এখন খাড়া ঝুলছে, যদি উনি এই মুহূর্তে ভারতের কথা অনুযায়ী ডির্যাডিকালাইজেশন বা অবৈধ বাংলাদেশিদের ফেরাতে বড় কোনো সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু বাংলাদেশের জিহাদিরা ওনার বিরুদ্ধে নেমে যাবে। আর যদি না করে তাহলে এগেন ভারত আর আমেরিকা যা সমঝোতা করেছে তাতে অসম্ভব নয় যে হাসিনাকে ডিসেম্বরেই বাংলাদেশে এন্ট্রি করানো হতে পারে। আর মাথায় রাখবেন, ক্যাশ ফ্লো গুরুত্বপূর্ণ। আমেরিকার ফান্ডিংয়ের জোরে গোটা বাংলাদেশের হাজার হাজার লোক রাস্তায় নেমেছিল, হাসিনার বিরুদ্ধে প্রদর্শন করে এবং রিজিম চেঞ্জ করে। সেম ফান্ডিংয়ের জোরেই ভারতে এত বড় বড় প্রদর্শন হয়, দাঙ্গা হয়। তো যদি ভারত আর আমেরিকা দুজনেই চায় সেম ফান্ডিং দিয়ে হাসিনার পক্ষে রাস্তায় লোক নামানো অসম্ভব কিছু নয়। ফলে এই মুহূর্তে বাংলাদেশের সরকার ভারত আর আমেরিকার টানাটানির মধ্যে ফেসে গেছে। ওরা ভাবছে যে এই সব কিছুর চক্কর যদি ওরা একটু বেশি ভারত বিরোধিতা করে তাহলে তো চীন এখানে সাহায্য করবে, কিন্তু চীনেরও সেই দমটা নেই। উল্টো দিকে আমেরিকার যা বিহেভিয়ার মনে হচ্ছে ভারতের সাথে কিছু একটা সমঝোতা করে নিয়েছে। আর যদি আমেরিকা সাপোর্ট সরে যায় বাংলাদেশের ভেতর থেকে, তাহলে কিন্তু বিএনপি জামাত এদের পক্ষে ক্ষমতায় টিকে থাকা একটু মুশকিল। এবং আমেরিকা খুশি নয় বর্তমান সরকারের সাথে, সেটা তো স্পষ্ট। তো দেখা যাক এন্ড অফ দ্য ডে কী হয়। ডিসেম্বরের আগেই ভারত আমেরিকার মধ্যে যদি জেনুইনলি কোনো সমঝোতা হয়ে থাকে তাহলে আবার বাংলাদেশে বড় কেওয়াস অপেক্ষা করছে। আর আমি এই জন্যই বলি, দুটো বড় দেশের মাঝে লড়াইয়ে দাদাগিরি দেখাতে নেই। আমেরিকা বহু কিলোমিটার দূরে, ওদের থেকে টাকা নিয়ে বাংলাদেশ কিছুদিন লাফিয়ে নিল, কিন্তু আমেরিকার ইন্টারেস্ট শেষ হতে আমেরিকা তো তল্পিতল্পা গুটিয়ে পালাবে। তখন বাংলাদেশ কী করবে? এবার ঠেলা সামলাও। আর যাই হোক, ওরা প্রতিবেশী তো বদলাতে পারবে না, প্রতিবেশী ভারতই থাকবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।